সুন্দর পাঠানোর কালার করে বান্দে বন্ধ না মঙ্গল বন্ধ না বন্ধে সর্দার দিন আর কি আচ্ছা যারা ওইটা জন্য দেখে তো ওইটা ফার্স্ট টাইম আইনি কয়েকদিন আগে মঙ্গল উপাসক আমরা কত নম্বর ইয়েতে ছিলাম? বান্দে আমরা এই কুশল বিভাগ ফলদান মনোধাতু পর্বজার কি 455 455 শুধু মনে আছে আজকে বন্ধনা মানতে মঙ্গল উপাসক শুরু করেন তাহলে। মানতে বন্ধনা মঙ্গল মানে আমি পড়বো নাকি? হ্যাঁ পড়েন, বললে তো এক একজনের ব্যস্ততা থাকে যে। আচ্ছা কি অ্যাপস থেকে পড়বো নাকি বই থেকে পড়বো? যে অ্যাপস থেকে পড়েন, বইটা আমি দেখতেছি। আচ্ছা কুশল বিভাগ মনোধাতু 455 নম্বর। এখানে বলা আছে কোন ধর্মগুলো অব্যাকৃত, এটা একটা আলোচনা হয়েছিল গতকালকে। তো এখানে যে সময়ে পূর্বজন্মে কামাবচর কুশল কর্মকৃত ও জমা হওয়ার ফলে রূপ আলম্বন সহ উপেক্ষা সহগত কুশল বিপাক মনোধাতু উৎপন্ন হয়। এখানে মনোধাতু হচ্ছে কি 1 পঞ্চদ্বারা বর্তন চিত্ত ও 2 উপেক্ষা সহগত সম্প্রতিত চিত্ত। এই 3টি চিত্তকে একযোগে বলা হয় মনোধাতু। এখানে কুশল বিপাক হচ্ছে কি উপেক্ষা সহগত সম্প্রতিত চিত্তটিকেই নির্দেশ করা হয়েছে। তাইলে মনোধাতু বললে এখন চিনবেন না? মনোধাতু সম্পর্কে আমরা আগে জেনেছিলাম। হ্যাঁ, আর আলোচনা করার দরকার নাই। তারপরে সেই সময় স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, বিতর্ক হয়, বিচার হয়, উপেক্ষা হয়, চিত্তের একাগ্রতা হয়।
আর সবগুলো মনো ইন্দ্রিয় হয়, উপেক্ষা ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আবার ব্যাখ্যা আছে বলতে নিচে। স্পর্শ, বেদনা, ব্যাখ্যাগুলো আমরা আগে পড়েছিলাম। হ্যাঁ। তবে এখানে বলতে ওই ব্যাখ্যাটার মধ্যে মানে বেদনাতে ওই ওই যে টেন্ডেন্সি আর কি, যেমন বেদনাতে বলছে কি সেই সময়ে যা যথোচিত মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে উৎপন্ন হওয়া চৈতসিক, হ্যাঁ, মধুর চৈতসিক সুখ, চিত্তের সংস্পর্শ উৎপন্ন হওয়া অনুভূত মধুর সুখ, চিত্তের সংস্পর্শ উৎপন্ন হওয়া মধুর সুখ বেদনা, এই হচ্ছে সে সময় বেদনা। তবে একটা বিষয় আছে, এই মনোধাতুর মধ্যে, মনোধাতু তো অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অবস্থা, আর এই মনোধাতুর মধ্যে এই সুখ বেদনাগুলো আসলে এগুলো অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, কিন্তু তারপর আছে যে এটা নির্বাচন করেছেন বুদ্ধ, এটা ধরতে পেরেছেন, এজন্যই তো বুদ্ধ অসাধ্য সাধন করেছেন বলে কে উক্তি করেছিলেন বুদ্ধ ভগবানকে? রাজা মিলিন্দ নাগসেনমান থেকে বলছিলেন যে বুদ্ধ একটি মানে দুষ্কর কর্ম সম্পাদন করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে যে এই মনোধাতুর মধ্যে এই যে সুখ আছে, সুখ বেদনা আছে, এটা যে বের করা কতটা দুষ্কর ব্যাপার, এখন নিশ্চয়ই আপনারা বুঝতেছেন না। মনোধাতু ত্রিক সম্পর্কে আপনাদের সকলের ধারণা থাকলে এতেই বুঝে যাবেন। আবার সেই মনোধাতু ত্রিক এটা অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা, ওই জায়গার মধ্যে এতগুলো চৈতসিকের অবস্থান, এই সূক্ষ্ম জায়গাতেও এতগুলো চৈতসিকের অবস্থান। শুধু যে মনোধাতু ত্রিক এটা অত্যন্ত সূক্ষ্ম হয়েছে এমন না, আমাদের এক চিত্তক্ষণও অতীব সূক্ষ্ম। আমরা এখনো পর্যন্ত একটা চিত্তকে নির্বাচন করতে পারবো বলে আমাদের এখনো মনে হচ্ছে না। একটা চিত্তকে নির্বাচন করার মতো ক্ষমতা এই হতে এই পর্যন্ত, এই সময় যাবৎ একটা চিত্ত রয়েছে। চিত্ত সমাধিস্থ হয়ে গেলে, দীর্ঘক্ষণ সমাধিস্থ অবস্থায় থাকলে, হ্যাঁ আমার চিত্ত একটা চিত্ত হয়ে আছে, তখন বলা যায় একটা চিত্ত। তখন অর্থাৎ আপনি আলম্বন থেকে আর ছুটেন নাই, যখন একই আলম্বনে রয়ে গেছেন, দ্বিতীয় চিত্ত হওয়ার সুযোগ নাই যখন, তখন বলতে পারবেন যে আমার চিত্তটা এতক্ষণ যাবৎ এটার সাইজ এতটুকু, মানে এই সময় এতটুকু পর্যন্ত। কিন্তু এছাড়া আমরা নর্মালি যখন এমনি চঞ্চল অবস্থায় থাকি, তখন কত দ্রুত এবং কত সূক্ষ্ম সময়ের মধ্যে এই চিত্তের গমনাগমন হয়ে যায়। কত লক্ষ কোটি বলেছিলেন উপাসক? 1 লক্ষ কোটি বার বলতে। আর সেই 1 লক্ষ কোটি বারের মধ্যে সেই হ্যাঁ, এক পলকের মধ্যে যদি এরকম হয়, তাহলে মনোধাতু এটার থেকে আরো কত সূক্ষ্ম, আর সেই সূক্ষ্ম জায়গার সুখ বেদনা আশ্চর্য না পুরো? ট্রাফিক জ্যাম লেগে যায় বলতে, ট্রাফিক জ্যাম লেগে যায় হচ্ছে বলতে এখানে। তারপরে তাহলে আমরা কি এগুলো পড়বো একটা একটা করে? এগুলো তো আমরা সব জানি, আরও কি দরকার? এগুলোর মধ্যে একই বিষয় বলতে এমনি সবগুলা। তাহলে কততে যাব সুকুমার বাবু? এখন কত নম্বর পড়তেছে যে দাদা, কত নম্বর পড়ছেন? এটা আমরা গতকালকে সুকুমার 455 যেটা আলোচনা করছিলাম ওইটা একটু করে পড়ছি আর কি। আচ্ছা, 457 ত্রিক বোঝানো হচ্ছে এখানে। মনোধাতুটা ওই করা হইছে আর কি, এটা মনোবিজ্ঞান ধাতুতে যাবে না আর কি বলতে। 469 469 না? আচ্ছা, সমনুষ্ঠ স্বাগত কুশল বিভাগ মনোধাতু বিজ্ঞান।
মনোবিজ্ঞান ধাতু। এটা হচ্ছে যে ওটা হচ্ছে যে অকুশলের ছিল, এটা কুশলের, এই তো। এটা না, ওইটা বলতে কুশলের। আগেরটা ওটা হচ্ছে হ্যাঁ, ওটা হচ্ছে কুশলের বিপাক বা ফলদান। আর এটাও কুশল বিপাক মনোবিজ্ঞান ধাতু। হ্যাঁ, এটা তো সমস্যাগত। এটা কুশল বিপাক মনোবিজ্ঞান, কিন্তু এটা কিন্তু ইয়া না, এটা ডাইরেক্ট মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান মানে ডাইরেক্ট চিত্তগুলো আর কি। আমরা মহাবিপাক চিত্ত পড়েছিলাম না, ওগুলো এগুলো এখানে আসছে যে এখন। মহাকুশল চিত্ত 8টা ছিল না, বিপাকেও 8টা, ওই 8টাই এখানে না। সমস্বগত 4টা, ওই হ্যাঁ, এখানে সমস্যাগত আসছে সেটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, সমস্বগত 4টা, ওই 4টারই আলোচনা করছে এখানে। হ্যাঁ, এখানে সমস্যাগত আসছে বলতে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটু করে পড়েন এখানে। আচ্ছা, যেই সময়ে পূর্বজন্মে কামোচর কুশল কর্ম কৃত, কামোচর কুশল কর্ম কৃত ও জমা হওয়ার ফলে রূপ আলম্বন, ধর্ম আলম্বন, এই 6 প্রকার আলম্বনের যে কোনো একটিকে ভিত্তি করে সমস্যাগত কুশল বিভাগ মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। এইখানে সমস্যাগত কুশল বিভাগ মনোবিজ্ঞান ধাতু বলতে সমস্যাগত সন্তুলন চিত্তকে বোঝানো হয়েছে। সমস্বগত সন্তুলন চিত্তকে বোঝানো হয়েছে না, ডাইরেক্ট মনোবিজ্ঞান ধাতু না, ডাইরেক্ট মনোবিজ্ঞানগুলো না। না, মনোবিজ্ঞানগুলো আগে যেটা বুঝতে বলতে কুশল বিভাগে ওটা মনোবিজ্ঞান, ঠিক আছে। হ্যাঁ, এটা না। হ্যাঁ, ওটা ঠিক আছে। আর এখন হচ্ছে যে এটা ওই সন্তুলন চিত্তের, সন্তুলন চিত্রগুলো সমস্বগত সন্তুলন চিত্ত একটা আছে যে এটা। হ্যাঁ, এখানে ঠিক আছে, বলতে এখানে বলা হচ্ছে সেই সময় স্পর্শ হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, চিত্ত হয়, বিতর্ক হয়, বিচার হয়, প্রীতি হয়, সুখ হয়, চিত্তের একাগ্রতা হয়, মনেন্দ্রিয় হয়, সমনস্য ইন্দ্রিয় হয়, জীবিত ইন্দ্রিয় হয়, অথবা সেই সময় অন্য যা কিছু কারণ সাপেক্ষে উৎপন্ন রূপ ধর্ম আছে, এই ধর্মগুলো হচ্ছে অব্যাকৃত। এটা তো প্রতিসন্ধিকালীয় বিপাক দেয় এই চিত্তটা। হ্যাঁ, তো অবশ্যই দেবে। দিলে কিরকম দশা হয় মনে আছে? ওই সময় বলতে ওই 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 চিত্তের কারণে ওইটা ডিপেন্ড করবে আর কি, বলতে ওই সময় কোন চিত্রটা উৎপন্ন হয়। কুশল চিত্র অবশ্যই ঠিক আছে, কিন্তু কুশল চিত্রের মধ্যে তো আবার ভিন্নতা আছে, তাই না? সমস্বগত সন্তুলন চিত্তের মধ্য দিয়ে যেগুলো বিপাক দেয় এগুলো হচ্ছে যে অহিতক পুদ্গল, আন্দা কানা লেঙ্গা বের, এগুলো। এবং এটা তো দেবে অবশ্যই, অবশ্যই অহেতুক। আবার লাস্টের সবচেয়ে কম শক্তিশালী 2টা চিত্ত আছে না মহাকুশল বিপাকের মধ্যে, বলতে ওটা তো বিপ্রযুক্ত না? হ্যাঁ, জ্ঞান বিপ্রযুক্ত এবং উপেক্ষা সহগত এবং সংস্কারিক অসংস্কারিক, এই 2টাই আপনার এরকম এই উপেক্ষা সহগত সন্তুলনের যেরকম প্রতিসন্ধি, একই রকমের প্রতিসন্ধি হয়ে যেতে পারে, যদিও বা দিয়েতক চিত্ত, কিন্তু এটা লাস্টের 2টা, এই 3 চিত্ত বেশি ডেঞ্জারাস। এই সন্তুলন চিত্ত, কুশলের সন্তুলন চিত্ত এবং আর মহাকুশলের লাস্টের 2টা চিত্ত।
ডেঞ্জারাস বলতে ওই যে ব্যতিক্রম জন্ম হয় এটা আর কি। সুকুমার বাবু মনে আছে এটা? হ্যাঁ বলতে কি চিত্তগুলো নাকি এমনি না ওইটার চিত্তগুলো না, মানে এই তিন চিত্তের তিন চিত্ত, ঠিক আছে তো এগুলো বলতে। কিন্তু কুশল হইলেও এগুলো দিহতিক হিসেবে বানতে দেহেতুক হইলেও কিন্তু অনেক সময়, সব সময় না, কোনো সময় এই দুইটা চিত্ত অহেতুক প্রতিসন্ধিক বানাইতে পারে, যদি ওই দুর্বল হয়, পয়েন্ট কম থাকে আর কি, পয়েন্ট কম থাকে। হ্যাঁ এটা একটু করে ই করুন তো, ব্যাখ্যা মানে ভুলে গেছে মনে হচ্ছে, মিলতেছে না আমার কাছে। সমমনস্য সহগত কুশল বিভাগ মনোবিজ্ঞান ধাতু বলতে এখানে বলে সমমনস্য সহগত সংকীর্ণ চিত্তকে বোঝানো হয়েছে। হ্যাঁ এটা ঠিক আছে। এটা অহেতুক বলতেছেন আপনি? এটা অহেতুক। এটা অহেতুক না, অষ্টাদশ অহেতুক চিত্তের এটা না? হ্যাঁ, অষ্টাদশ অহেতুক চিত্তের মধ্যে 8টা মানে কুশল চিত্ত আছে না? এটা অবশ্যই আপনি এটা দিয়ে, এটা কিন্তু প্রতিসন্ধির ক্ষমতা রাখে, তবে প্রতিসন্ধি হবে যে হাত পা ছাড়া অথবা চোখ ছাড়া অহেতুক ভাবেই জন্মগ্রহণ করবে। আর এটা ওই রকম বলছিল যে না, কুশল কাজের সময় যদি মানে বারংভাবে মনোযোগ না দিই আর কি, ওইরকম এরকম তিনটা চিত্ত আছে। এই উপাসক সন্তিরণ চিত্ত কয়টা? কুশলের সন্তিরণ চিত্ত কয়টা? দুইটা, এবং এখানে দুইটা, এই চারটা। কুশলের সন্তিরণ চিত্ত হচ্ছে যে বানতে তিনটা, অর্থাৎ একটা হচ্ছে যে সমনস্য সহগত, আর দুইটা হচ্ছে উপেক্ষা সহগত সম্প্রতিচ্ছ, উপেক্ষা সহগত সন্তিরণ আর কি। সম্প্রতি সন্তিরণ বলছি, সন্তিরণ সমনস্য সহগত সন্তিরণ চিত্ত। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সমনস্য কুশলের, আর একটা হচ্ছে যে উপেক্ষা সহগত সন্তিরণ। এটা আরেকটা হচ্ছে যে ওই আর কি ওই এটা কুশলের, অকুশলের আছে যে সন্তিরণ একটা, ও অকুশলের সন্তিরণ একটা, পূর্বজন্মকৃতটা কুশলের সন্তিরণ একটা। অর্থাৎ কুশলের দুইটা, অকুশলের একটা, অকুশলের তিনটা। হ্যাঁ, কুশল দুইটা। হ্যাঁ, টোটাল এই কুশলের দুইটা এবং আর মহাকুশলের লাস্টের দুইটা, এই চিত্তগুলো উৎপন্ন হইলে অসুবিধা আর কি। তবে আপাতত আসলেও, আমার প্রথম আসলেও করে ফেলাও উচিত, একদম নাই মামা থেকে কানা মামা হয়, সেটাও মন্দ না, ভালো। তবে করতে করতে পরবর্তীতে অসংস্কারিক হবে এবং শক্তিশালীও হবে, আমি যদি চর্চা করে যাই। প্রথম প্রত্যেকেরই খারাপ হয়, হাঁটতে লাগলে আছাড় খাইতে স্বাভাবিক, পরবর্তীতে ঠিক হয়ে যায় আস্তে আস্তে। তারপরে ওইটা পরে আসলে স্পর্শ হয়, বেদনা হয়, ওইটা সেম। বাকিটা সেম হলে এরপরে উপাসক এগুলা একটু বেশ কম নাই, সবগুলা একই ভাবে একদম 484 উপেক্ষা সহগত বা সংযুক্ত কুশল বিভাগ মনোবিজ্ঞান ধাতু। আচ্ছা, যেগুলো আমি বলছিলাম এগুলো তো আসতেছে এখানে সামনে। আচ্ছা, এখানে বলা 484 কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে অর্থাৎ পূর্বজন্মে কামবচর কুশল কর্ম কৃত ও জমা হওয়ার ফলে রূপ অবলম্বন অথবা ধর্ম অবলম্বন, এই 6 প্রকার অবলম্বনের যে কোনো একটিকে ভিত্তি করে উপেক্ষা সহগত কুশল বিপাক মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। আচ্ছা, এখানে উপেক্ষা সহগত কুশল বিপাক মনোবিজ্ঞান ধাতু বলতে উপেক্ষা সহগত সন্তুলন চিত্তকে বোঝায়, যেটা আমরা একটু আলোচনা করছিলাম। বাকি সবগুলো ঠিক আছে মানতে। অব্যাকৃত সম্পর্কে আমাদের আগে কত ঝামেলা ছিল, অথচ অব্যাকৃত এখানে প্রতি সব বিষয়গুলোই অব্যাকৃত হয়ে বসে রয়েছে এখন।
হ্যাঁ তারপরে হচ্ছে যে অষ্টমহাবিপাক ও ফলদান বা ফলদান, মহাফলদান। 798। হ্যাঁ 98। এখানে বলা হচ্ছে কোন ধর্মগুলো অব্যাকৃত। আচ্ছা, যেই সময়ে অর্থাৎ পূর্ব জন্মে আর কামবচর কুশল কর্ম কৃত ও জমা হওয়ার ফলে রূপালম্বন অথবা ধর্মাবলম্বন, এই 6 প্রকার আলম্বনের যে কোনো একটিকে ভিত্তি করে সমনস্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত মহাবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়, মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। সমনস্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। একইভাবে বলা আছে সমনস্য স্বগত জ্ঞান সম্প্রযুক্ত হয়ে অন্যের উৎসাহ সাপেক্ষে ভেবে চিনতে মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। তার মানে এটা সংস্কারিক। হ্যাঁ এগুলো তো আমরা জানি। একটা ছিল, হ্যাঁ না আপনি সব ভেঙেছি আর কি, এখানে যদি নতুন কারো ইয়ে হয় আর কি, কারণ এটা 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 তো ইয়ে বলে বানতাম আমাদের অনেকে ও কি জানি এখানে কিন্তু ওই আর মধ্যে অর্থ সংগ্রহের মধ্যে যেভাবে সুন্দর করে লেখা আছে এখানে কিন্তু এরকম কিন্তু লেখা কিন্তু নাই, নাই বানতে। বুঝছেন? এখানে সবকিছু সংক্ষেপে টানা হয়েছে। হ্যাঁ তারপর হচ্ছে সমনস্য স্বগত জ্ঞান বিযুক্ত মহা মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। একইভাবে সমনস্য এটা পড়তে হলেও আপনাকে আবার লিখতে হবে, এখানে থেকে দেখে দেখে লিখে লিখে বানাইতে হবে। সমনস্য স্বগত জ্ঞান অভিযুক্ত হয়ে অন্যের উৎসাহ সাপেক্ষে ভেবে চিনতে মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। আর সবগুলো ডট ডট দিয়ে দিয়েছে। হ্যাঁ তবে আমরা প্রধানত আগে দুই লাইন যেটা পড়ছি ওইটা ওগুলোর মতো হবে আর কি সবগুলা। তারপরে হচ্ছে কি 99। উপেক্ষা স্বগত জ্ঞান বিযুক্ত মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। একইভাবে উপেক্ষা স্বগত জ্ঞান অভিযুক্ত হয়ে অন্যের উৎসাহ সাপেক্ষে ভেবে চিনতে মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হয়। সেই সময় স্পর্শ হয় অবিক্ষেপ হয়। মানে এখানে একটা অসংস্কারিক একটা সংস্কারিক করে 4টা দিচ্ছে আর কি, 8টা, 4টা যেটা মোট 8টা। এই ধর্মগুলি অব্যাকৃত, অলোপ অব্যাকৃত, মূল অদেশ অব্যাকৃত মূল, এই ধর্মগুলি হচ্ছে অব্যাকৃত। শেষ বান্তে এখন রূপাবচর বিভাগ চিত্ত, ওইটার মধ্যে আর কিছু বোঝার আছে কারণ? রূপবচর 99, 499। এখানে বলা আছে কোন ধর্মগুলো অব্যাকৃত। যে সময়ে সাধক রূপভাবে জন্মানোর জন্য মার্গ অর্থাৎ উপায় ভাবনা করেন তখন কাম, এখানে কাম বলতে বস্তু কাম ও কলুষ কাম ও অকুশল হতে পৃথক হয়ে পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয় অবিক্ষেপ হয়। এই কর্মগুলো হচ্ছে কুশল। সেই রূপাবচর কুশল কর্মকৃত, সেই রূপাবচর কুশল কর্ম কৃত ও জমা হওয়ার ফলে কাম ও অকুশল হতে পৃথক হয়ে পৃথিবী কৃষ্ণ নিমিত্তে লব্ধ প্রথম ধ্যান বিপাক চিত্ত উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময়ে তার স্পর্শ হয় অবিক্ষেপ হয়। এই ধর্মগুলি হচ্ছে অব্যাকৃত। পৃথিবী কৃষ্ণ কাকে বলে? পটবী ধাতু। আচ্ছা পটবী ধাতু কাকে বলে? রনি বড়ুয়া, পটবী ধাতু কাকে বলে?
পটবিতে পটবিতে কন্তে তো যে কে নমস্কার করবো পরে কি পানলা রইয়ে ন আপনাকে কালকে ভিডিও কলে থাকতে বলছিলাম ইয়া মুগ্গা স্ট্যান্ড কিনে নেবেন এর মধ্যে বয় রাখবেন মোবাইল আমরা আরেকদিন চারিধাতু নিয়ে আলোচনা করব শুধু যে আপনি বুঝতেছেন না এরকম না চারিধাতুটা বোঝা আসলে অনেক কঠিন মানটা পদার্থ তেজ ধাতু এগুলা হ্যাঁ এই চারটা নিয়ে আমরা আবার আরেকদিন ভালো করে আলোচনা করব এটা মাঝে মধ্যে আলোচনা করা দরকার আছে হ্যাঁ সেদিন ভালো করে বুঝে নেবেন আজকে আমরা করতেছি না এটা উপাসক একদিন মনে রাখবেন তো চারিধাতুটা বাড়িয়ে জন্য এটা তোমার খুবই গুরুত্বপূর্ণ কায়া সম্পর্কে ধারণা না হলে তো হবে না হ্যাঁ এক পার্ট তো পুরো রূপ নাম রূপ সম্পর্কে বিভাজন করতে হলে চারিধাতু জানতেই হবে বনবান্তে তো ডাইরেক্ট এরকম করে বলতেন আমাদেরকে চারিধাতু না বুঝলে তুমি কিভাবে বিদেশন করবে ডাইরেক্ট করতে পারবে না বলতেছে যে চারিধাতু না চিনলে তুমি কি বিদেশন করবে কথা একদম পরাহ যুক্তি আছে দেখেন না মানে বান্তে ডাইরেক্টলি এরকমই বলতেন যে চারিধাতু না চিনে তুমি কোনোভাবেও বিদেশন ভাবনা করতেই পারবে না নাম রূপ সম্পর্কে জ্ঞান না থাকলে চারিধাতু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান না থাকলে কোনোভাবেও তুমি বিদেশন ভাবনা করতেই পারবে না হ্যাঁ বাদে তাই তো অবশ্যই কথা ভয় পাওয়ার কিছু নাই বিদেশন ভাবনা করতে না পারলে সমত ভাবনা করতে পারবেন সমত ভাবনা এত তেমন কিছু জানার দরকার হয় না একদম খুব সহজ এবং খুব নরমাল করেই শুরু করা যায় উপাসক তারপর অল্প বছর আচ্ছা অরূপ বছর বিভক্তিত কোন ধর্মগুলো অব্যাহৃত যে সময়ে সাধক অরূপভাবে জন্মানোর জন্য মার্গ ভাবনা করেন তখন পুরোপুরি রূপসংজ্ঞা অর্থাৎ রূপাবচর ধ্যান ও তার আলম্বনগুলো অতিক্রম করে প্রতীক সংজ্ঞা অস্তমিত করে নানাত্ম সংজ্ঞায় মনোযোগ না দিয়ে আকাশ আয়তন সংজ্ঞা যুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন এখানে সুখ পরিত্যাগ করার পরে আরো বাকি যেগুলো ছিল সেগুলো পরিত্যাগ করেছেন এখানে চতুর্থ ধ্যান হবে না পঞ্চম ধ্যান হবে এখানে চতুর্থ ধ্যান দিচ্ছে মানতে না আমি আরো ওই জন্য চুপ আছি যে আমাদের ওই ইয়েতে চতুর্থ ধ্যান পর্যন্ত আসছে পঞ্চম ধ্যান আসলে সেই কারণে বলছেন আর কি নর্মালি তো অরূপবচর তো পঞ্চম ধ্যান না ইয়েতে অরূপবচর পঞ্চম ধ্যান হ্যাঁ এটাকে মেন বইতে দিতে আর কি মেন বইতে হ্যাঁ একটা চতুর্থ ধ্যান সম্পৃক্ত হইয়া চতুর্থ ধ্যান সম্পৃক্ত হইয়া যাইতে পারেন যে চতুর্থ ধ্যান না করলে ওখানে মানে যেতে পারেন না না ঠিক আছে ঠিক আছে চতুর্থ ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন হ্যাঁ সেই সময় তার স্পর্শ বিক্ষেপ হয় এই ধর্মগুলো হচ্ছে কুশল সেই অল্পবচর কুশল কর্ম কৃত ও জমা হওয়ার ফলে পুরোপুরি উপসংজ্ঞা অর্থাৎ উপবচর ধ্যান ও তার আলম্বনগুলো অতিক্রম করে প্রতীক সংজ্ঞা স্তমিত করে নানাত্ম সংজ্ঞায় মনোযোগ না দিয়ে আকাশ আয়তন সংজ্ঞা যুক্ত হয়ে সুখ পরিত্যাগ করে এইটাতে মধ্যে চতুর্থ ধ্যান লিখছে সবগুলো চতুর্থ ধ্যান অনেক পাওয়ারফুল কিন্তু দেখেন প্রতীক সংজ্ঞা অস্তমিত করে হ্যাঁ অস্তমিত মানে অস্তমিত আছে কিন্তু মানে আপাতত উৎপন্ন হচ্ছে না যেটা আবার ধ্যান থেকে নেমে গেলে আবার উৎপন্ন হবে যতক্ষণ থাকবে ধ্যানে ততক্ষণ এটা উৎপন্ন হবে না ওই অরূপের জন্য ওইটা উৎপন্ন হতে আর অরূপ থাকলে আমাদের চলে আসবে
হ্যাঁ, কত সূক্ষ্মভাবে বিচার করলে এ রূপের সামান্যতম অংশেও তারা বিরক্ত হয়ে যান। রূপে বিরক্ত হয়ে একদম রূপে অতিষ্ঠ হয়ে গেলে তখন তিনি অরূপ হয়ে যান। কত সূক্ষ্মভাবে দেখলে তারা রূপে অতিষ্ঠ হয়েছে। আর বুদ্ধিসত্ত্বের কাছে এগুলো এই পর্যায়ে এগুলো ভালো লাগেনি, পছন্দ হয়নি। কারণ হচ্ছে যে যখন তিনি ধ্যান থেকে উঠেন আবার স্বাভাবিক হন, তখন আবার সমস্ত কিছু উৎপত্তি হয়। মানে ধ্যান থেকে যখন তিনি আবার ডাউন করেন আর কি, স্বাভাবিক হন, তখন আবার সমস্ত কিছু উৎপন্ন হয়। এটার জন্য তিনি যাদের কাছে ধ্যান করেছিলেন তাদেরকে বললেন, এটা আমি চাই আমি স্বাভাবিক থাকলে তখনও যেন উৎপন্ন না হয়। আমি এখন ধ্যানস্থ না, তখনও যাতে আমার কাছে এগুলো উৎপন্ন না হয়। ওনার সঙ্গে তাদের সঙ্গে কথোপকথনের সমস্যা হচ্ছে এখানে। ওরা বলছে যে না, এটা এরকম আমরা পারবো না, আমরা এটাই এদূরেই পারবো, তুমি যতক্ষণ ধ্যানে বসে থাকবে এতক্ষণ তুমি শান্তি লাভ করবে, ধ্যানের পরেরটা আমরা জানি না, আমরা ওটুকু জানি না। হ্যাঁ, ওটা আমরা ওটুকু পাইনি। আমরা জানি না। মানে ওনারা তো এখনো ওখানে আছে, তাহলে নবসাগর আশঙ্কায় তো না। হ্যাঁ, ওনারা যারা যারা দুজনে যাদেরকে পান নাই, যাদেরকে বুদ্ধিসত্ত্ব বুদ্ধত্ব লাভ করার প্রথমেই তাদেরকেই খুঁজছিলেন, তাদেরকে বলাটা খুব ইজি ছিল, সোজা ছিল। খুব তাড়াতাড়ি বুঝতে। হ্যাঁ, কারণ এই পর্যন্ত আনাও তো অনেক কষ্ট একটা মানুষকে। তারপরে আচ্ছা, তারপর গুলা প্রায় সেম। এখানে ওই প্রত্যেকটা চলে, বিজ্ঞানায়তন, আকাশান্ত বিজ্ঞানায়তন, তারপর হচ্ছে আকিঞ্চনায়তন, তারপর নৈসঙ্গ নাসঙ্গায়তন, তারপর হচ্ছে লোকোত্তর বিপাক চিত্ত। এই আসলো প্রথম শ্রোতাপত্তি মার্গ বিপাক চিত্ত। আমরা এমনি শ্রোতাপত্তি মার্গ চিত্ত পড়েছি, বিপাক চিত্ত এখানে আসছে আর কি, আগে তো পড়ে ফেলছিলাম না মার্গ চিত্ত। হ্যাঁ, প্রশ্নের মধ্যে হ্যাঁ, 505। হ্যাঁ, প্রথম শ্রোতাপত্তি মার্গ বিপাক চিত্ত শুধু অগ্রগতির উপায়। কিভাবে এখানে অগ্রগতি হওয়া যাবে সেটা উপায়টা মানে বর্ণনা করেছেন নাকি। আচ্ছা, কোন ধর্মগুলো অব্যাকৃত? যে সময়ে সাধক দুঃখ মুক্তির দিকে পরিচালনাকারী নিয়ানিকাং, ক্ষয়ের দিকে পরিচালনাকারী অপচয়গামী, সম্পূর্ণ মিথ্যা দৃষ্টিমুক্ত, প্রথম লোকোত্তরের প্রথম স্তর শ্রোতাপত্তি মার্গ। রনি বড়ুয়া, এই যে আমরা অপচয়গামী কথাটা বারবার কিন্তু পাচ্ছি না এই লোকোত্তর চিত্তগুলোর বেলায়। কি অপচয় করতেছেন এখানে? অপচয় মানে কি? অপচয় মানে কি হবে বলতে? আমি জানি না বলতে। অপচয় মানে আমরা অপচয় করে ফেলি না, কোনো কিছু নষ্ট করে ফেলি না, আমাদের ফেলে দিই না, নষ্ট করে ফেলা মানে ওইটাকে বাদ দেওয়া। ওইটাকে বাদ দেওয়া। কি কি বাদ দেয় এখানে? যেগুলো অকুশল, ওগুলা
হ্যাঁ, যেগুলো অকুশল এগুলো বাদ দিয়ে যেমন শ্রোতাপতি মার্গচিত্তের মধ্যে উনি অপচয় করে ফেলেছেন, হারাই ফেলছেন কতগুলো জিনিস। কি হারাইছেন যে সকায় দৃষ্টি, বিচিকিৎসা, শৈলব্রত পরামর্শ, এগুলো একেবারে তিনি হারাই ফেলছেন। বুদ্ধকে কেউ একজন জিজ্ঞেস করছিলেন, বুদ্ধ তো রিক্ত সিক্ত একদম কিছু নাই। কোন একটা ব্রাহ্মণকে জিজ্ঞেস করছিলেন, বনভান্তেকে এরকম একটা জিজ্ঞেস করছিলেন। বনভান্তে খুব রসালো করে কথাটা প্রায় সময় বলতেন আমাদেরকে, মানে একই সমপর্যায়ের মানুষ ছিলেন। উনি বনভান্তেকে দেখতে আসছেন একবার, দেখতে এসে ভান্তেকে বলছে যে, তখন ভান্তের এত প্রাচুর্য কিছু হয়নি, বলছে যে আমি তো আজকে সংসার জীবন যাপন করে অনেক কিছু পেয়েছি, আপনি কি পেয়েছেন? ঠিক এই কথাটা বুদ্ধকেও প্রশ্ন করেছিল এক ব্রাহ্মণ, বনমান্তে এটা বলেছেন। বুদ্ধকেও এরম করে একটা ব্রাহ্মণে প্রশ্ন করেছিল, আর বুদ্ধ তখন বললেন যে আমি আসলে পাইনি কিছু, কিন্তু অনেক কিছু হারিয়েছি, কি হারিয়েছে এগুলো সুন্দর করে বললেন। আর সংক্ষেপে বললে লোভ দেশ মোহ হারিয়েছে। বুদ্ধ ধর্ম পালন করলে কোনো কিছু লাভ করা যায় না, হারিয়ে যায়। কি হারিয়ে যায়? লোভ দেশ মোহ হারিয়ে যায়, লাভ হয় প্রজ্ঞা, অলোভ, অদেশ এবং অমোহ। এই তিনটা লাভ হয় আর তিনটা হারিয়ে যায়। লাভ হয় যে এগুলো তো আর দেখানো যায় না, হারিয়ে যায় যেগুলো বলা যায়। এই যে হারানো, ওই কথা থেকে এই অপচয়গামী কথাটা আসছে, বুঝছেন? তারপরে আচ্ছা, প্রথম ভূমি লাভের জন্য লোকোত্তর ধ্যান, এক চিত্ত করিক অপর না ধ্যান ভাবনা করেন, তখন কাম ও অকুশলতে পৃথক হয়ে। এখানে আরো বাকি আছে, যেটা আমরা পড়ে আসলাম আগে। কষ্টকর অগ্রগতি এবং দৃঢ় উপলব্ধির প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। আসলে এটা আমরা ওই যেটা বলা এখানে প্রথম হেডলাইন যেটা বুঝলাম, মনে আছে, শুধু অগ্রগতির উপায়, এই অগ্রগতি কেউ হয় সেটা বলা হচ্ছে। অগ্রগতি, কষ্টকর অগ্রগতি, দৃঢ় উপলব্ধি। সুকর বলো। একটা হচ্ছে যে মানে ওই দ্বন্দ্ববিজ্ঞায় আর কি, দুঃখজনক প্রতিবাদা বিজ্ঞায়। ওই আরেকটা হচ্ছে যে ওই দুঃখজনক প্রতিবাদা কি প্রবিজ্ঞায়। আরেকটা হচ্ছে যে সুখজনক প্রতিবাদা দ্বন্দ্ববিজ্ঞায়, একটা হচ্ছে যে সুখজনক প্রতিবাদা কি প্রবিজ্ঞায় বানতে। এই চার প্রকারে। উপাসক এগুলোকে একটু ভেঙে বলেন তো। দুঃখজনক প্রতিপদায় দ্বন্দ্ববিজ্ঞায় না, দুঃখজনক প্রতিবাদা দ্বন্দ্ববিজ্ঞায় মানে স্লোলি, আর কি প্রবিজ্ঞা হচ্ছে মানে খুব রাপিডলি। দুঃখজনক, তাও দুঃখজনক মানে কষ্ট হলেও মানে খুব তাড়াতাড়ি যাবে, ওইটা কষ্ট হলে ওইটা আস্তে আস্তে যাবে, ওইটা সুখের মধ্যে মানে আস্তে আস্তে যাবে, ওইটা সুখের মধ্যে খুব তাড়াতাড়ি যাবে। আমরা কি কোনো উদাহরণ করছিলাম এগুলোতে? দুঃখজনক প্রতিপদায় দ্বন্দ্ববিজ্ঞা, এটা বলতে উদাহরণ দেওয়া মুশকিল, তবে এমনি ভাবনায় বসলে এটা প্রথম ধ্যান পর্যন্ত যারা সাধক যদি ওখান পর্যন্ত পৌঁছে যায়, তখন এটা অনুভূতি হবে আর কি ওখান থেকে।
প্রথম ধ্যানে যখন চিত্ত নিমিত হবে আর কি। চিত্তের বিষয় বলতে এটা আসলে উদাহরণ দেওয়া খুব কষ্ট। চিত্ত কারণ এবং আপনি একটা উদাহরণ দিবেন, আপনার চিত্তের সমাধি, বিষয়টা হয়তো আমি চিত্ত, বুঝবো না, আমার চিত্তের সাথে মিল খাবে না, সেই জন্য এটা উদাহরণ দেওয়া সমস্যা। হুম। তারপর যদি এবং অভিধর্মের একজনের বানানো ফাইল, ওই ফাইল নিয়ে আবার আরেকজনে কিন্তু দেশনাও করতে পারে না বা বুঝাইতেও পারে না। যার ফাইল যে বানাইছে উনিও শুধু এটা নিয়ে দেশনা করতে পারবে বা বুঝাইতে পারবে, ক্লাস মানে পুরোপুরি ভাবে। আমরা সত্যপাল বান্তের তিনি তো ক্লাসের ছাত্রদেরকে পড়ানোর জন্যই করেছেন এগুলো। এটা নিয়ে আমাদের করার মতো মানে হচ্ছে না, অথচ এগুলো নিয়ে তিনি কন্টিনিউ ক্লাস করাইছেন সবাইকে। আমি যেটা আপনার কাছ থেকে করছিলাম আর কি, এটা ফাইল কিন্তু বান্তের সংক্ষিপ্ত ফাইল, আপনার কম্পিউটার থেকে যে বাইর করছিলাম কাগজ কতগুলো মনে আছে? আমার না সুকুমার না আপনার দাদা বাইর করছে বিবেচন জ্ঞানের যেটা দাদা একটা দিয়া দিয়েছে, জ্ঞানের নীতি এবং সোপান যেটা একটা দিছিলেন সেটা আর কি। এটা তো আপনি মন্দাই বুঝলেন প্রজ্ঞাইন্দ্রবান্তের বলছিলেন যে প্রজ্ঞাইন্দ্রবান্তে করে আনছে আর কি। এটা এমনি সত্যপাল বান্তের। কোন সত্যপাল মারা গেছে যে সত্যপাল বান্তে, দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর সঙ্গরাজ বান্তে। তারপরে আচ্ছা, তারপর আমরা খুঁজে যাবো যখন এটা বলতে আপনার ওই অরহত মার্গ পর্যন্ত আসবে আর কি, পঞ্চম ধ্যান পর্যন্ত আসবে। তারপর তো শুধু শূন্যতা, হ্যাঁ শুদ্ধিক শূন্যতা, হ্যাঁ 510। শুদ্ধিক শূন্যতা আমরা আগে যে শূন্যতা পড়ছি এই শূন্যতা সেম না? এই শূন্যতা সেম, মাত্র এখানে ওই যে হবে আর কি, এটা বিপাকেরটা হবে আর কি। হ্যাঁ এটা বিপাকেরটা হবে, হ্যাঁ শূন্যতা বিভাগ চিত্ত। এটা কি পর্ব বানতে নাকি? হ্যাঁ এটা একটু পড়ি। সবগুলো সেম, তারপর পড়ি। আচ্ছা, যে সময়ে সাধক দুঃখ মুক্তির দিকে পরিচালনাকারী, নিয়ানিকাং ক্ষয়ের দিকে পরিচালনাকারী, অপচয়গামী, সম্পূর্ণ মিথ্যা দৃষ্টিমুক্ত প্রথম লোকোত্তরের প্রথম স্তর শ্রোতাপূর্তি মার্গ, ভূমি লাভের জন্য লোকোত্তর ধ্যান অর্থাৎ এক চিত্তকণিক অপর্ণা ধ্যান ভাবনা করেন, তখন কাম ও অকুশল হতে পৃথক হয়ে শূন্যতা প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন। ওই সময় মধ্যে শূন্যতা অবশ্যই হতে হবে, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা আগে কোথাও পাই নাই, মানে এইটাতে শূন্যতা সম্পর্কে জানার পরে জিনিসটা বোঝা যাচ্ছে আমাদের ক্লিয়ারলি, না? সেই সময়ে স্পষ্ট হয়, অবিক্ষেপ হয়, এই কর্মগুলি হচ্ছে কুশল। সেই লোকোত্তর কুশল ধ্যান কৃত ও জমা হওয়ার ফলে কাম ও অকুশলতে পৃথক হয়ে শূন্যতা প্রথম ধ্যান বিপাক চিত্ত উৎপন্ন করে অবস্থান করেন। সেই সময় স্পর্শ হয়, লোকোত্তর জ্ঞানের ইন্দ্রিয় হয়, লোকোত্তর জ্ঞান ইন্দ্রিয় হয়, অবিক্ষেপ হয়। এই ধর্মগুলি হচ্ছে অব্যাকৃত। তাহলে এর পরবর্তীতে কোথায় যাব? এর পরবর্তী অনিমিত্ত প্রথম ধ্যান, তারপর অপ্রণীত প্রথম ধ্যান, তারপর হচ্ছে এবার তারপর হচ্ছে শূন্যতা অগ্রগতির উপায়। এটা বলতো এই দ্বন্দ্ব বিজ্ঞা কি প্রবিজ্ঞা,
দুঃখ এবং সুখ এই চারটা দিয়ে এটাকে বোঝানো হয়েছে আর কি বলতে। এটা একটা বাই সিরিয়াল প্রত্যেকটার মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আসলে সবগুলা। এগুলো তো এভাবে আমরা জিনিসটা পড়ছি বিদায় আর দরকার নেই আর কি না। হ্যাঁ বলতে। আচ্ছা, ওইটা আমরা শুধু শূন্যতা পড়ছিলাম, এখন শুধু অপ্রণীত। এগুলো একই দাদা, সবগুলো একই, সবগুলো একই। শুধু অর্থাৎ শুধু নামটা পাল্টাইছে আর কি। শূন্যতা না, এটা এখানে ওই ইয়ে করতে বলতে শূন্যতা অগ্রগতি কিভাবে হবে, অপ্রণীত অগ্রগতি কিভাবে হবে, অগ্রগতি কিভাবে হবে, অনিমিত্ত অগ্রগতি কিভাবে, এইভাবেই মানে প্রত্যেকটা বাক করে দিছে আর কি। হ্যাঁ, আচ্ছা প্রত্যেকটা পার্ট পার্ট না আলাদা আলাদা তো। হ্যাঁ, প্রত্যেকটা পার্ট পার্ট। যদিও বা যে কোনো একটা বুঝলে আপনি বাকিটা এমনিতে ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা পরের কথা, কিন্তু কোনটা দিয়ে আপনি ঢুকতেছেন এটা হ্যাঁ, হচ্ছে সেটাই। যে হ্যাঁ, কোন রাস্তা দিয়ে আপনি ঢুকতেছেন। ঢুকার পরে সবগুলো একই, গেট অনেকগুলো আছে আর কি। বিমুখ পথের মধ্যে হ্যাঁ, বিমুখ মুখ, বিমুখ মুখ আর কি, বিমুখ মুখ, এটা ওইরকম আর কি। হ্যাঁ, শূন্যতা বিমুখ আর বিমুখ এগুলো আর মুখ, কি, এগুলো আর কি। হ্যাঁ সেটা বলছি। অকুশল বিপাকের মধ্যে চলে যান। তারপর আছে 20 প্রকার মহাধারা বা পদ্ধতি। 20 528। প্রকার মহানয়, মহানয় মহানয় প্রণবাধারা, এটা কি? 20 প্রকার 20 ভাগে ভাগ করছে জবান কে মানতে গেলে এগুলো আর কি, অর্থাৎ যেগুলো এখানে ব্যবহার হয়েছে এখান থেকে মানে 20টা আর কি, সবগুলোর মধ্যে 20টা ব্যবহার হয়েছে আর কি। এগুলা 20 প্রকার মহানয় মানে মহাক্রম আর কি, ক্রম দ্বারা। বলেন তো। এগুলা এখানে তো আছে বলতে যে লোকোত্তর স্মৃতি প্রস্থান, লোকোত্তর সম্যক প্রদান, লোকোত্তর ঋদ্ধিবাদ, লোকোত্তর ইন্দ্রিয় ভাবনা, লোকোত্তর বল ভাবনা, লোকোত্তর বোজাঙ্গ ভাবনা, লোকোত্তর সত্য ভাবনা, লোকোত্তর সমতা ভাবনা, লোকোত্তর ধর্ম ভাবনা, লোকোত্তর স্কন্ধ ভাবনা, লোকোত্তর আয়তন ভাবনা, লোকোত্তর ধাতু ভাবনা, লোকোত্তর আহার ভাবনা, লোকোত্তর স্পর্শ ভাবনা, লোকোত্তর বেদনা ভাবনা, লোকোত্তর সংজ্ঞা ভাবনা, লোকোত্তর চেতনা ভাবনা, লোকোত্তর চিত্ত ভাবনা। এগুলো হচ্ছে যে 20 প্রকার ক্রমধারা বানতে। উপাসক লোকোত্তর চিত্ত ভাবনাটা একটু ইয়ে করে দেখান তো, বর্ণনা করে দেখান তো। এটা বর্ণনায় তো বলতে। বর্ণনা নাই, এমনি আপনি বর্ণনা করবেন যে। ও আচ্ছা, আর কেউ পারলেও করতে পারেন। বলতে এখন লোকোত্তর চিত্ত ভাবনা সুকুমার বাবু প্রস্তুত থাকেন। এখানে মানতে ওই যে আমাদের কি বলা হয়, কাম রূপ রূপ সকল ইয়ে থেকে উপাসিকা কিছু বলতে চাচ্ছে মনে হয়। কে বলতে? উপাসিকা কিছু বলতে চাইছিল মনে হয়। বলো। আমি কিছু বলতে চাই নাই। না জানলে বলেন, অসুবিধা নাই। আমি শব্দ আচ্ছা বাবু, তারপরে আমরা বলি। লোকোত্তর চিত্ত ভাবনা বলতে যে ওই শূন্য আলম্বন নিয়ে যে ভাবনাগুলো করা হয় আর কি, এইগুলো এরকম ভাবে মনে হয়। আমি ক্লিয়ার করে বলতে পারবো না, আমি কিন্তু শব্দ করিনি আগে। আচ্ছা, দেন উপাসক বলেন। মানে আমি বলতে চাচ্ছিলাম যে লোকোত্তর চিত্ত ভাবনা করতে গেলে
সাধারণত কাম, যেটা বলছিলাম কাম, রূপ, রূপ, এই এখানে কুশল কুশলগুলো সব পরিত্যাগ করে তারপরে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান এগুলা করার পরে যে চিত্রটা উৎপন্ন হয়, যেটা গোলমাল পেয়ে যাচ্ছে এবং তাহলে সুকুমার বাবু বলেন। কি শুরু করবো, কোনটা অ্যাড করে বুঝতে পারতেছি না। দেখি তারপরে বলি বানতে হবে কিনা দেখি। আচ্ছা, লোকত্ব চিত্তাবনটা বানতে এই যে যদি সাধক ওই স্থানে পৌঁছায় আর কি, চিত্তকে এমন ভাবে সমাধিস্থ হবে, অর্থাৎ লোভ দেশ মোহ পরিত্যাগে অলোভ অদেশ অমোহের মধ্যে থেকে মানে অনিত্যকে দেখবে, দুঃখকে দেখবে, অনাত্মাকে দেখবে আর কি বানতে। আচ্ছা, এর একটা বুঝলে অবশ্য সবটা একই, লোকোত্তর তো সবগুলো একই। লোকোত্তর মানে আমরা কি জানছিলাম লোকীয় ভাবে, রূপবচর অরূপবচর এগুলো তো সব লোকীয়। ততক্ষণ পর্যন্ত চিত্তের আলাদা ব্যাখ্যা আপনার কাছে, চিত্তের ব্যাখ্যা এটা শাশ্বত বলে ব্যাখ্যিত হয়েছে, আপনি এটাকে শাশ্বত রূপেই দেখেছেন, এটার অস্তিত্ব হিসাবেই দেখেছেন। কিন্তু যখন লোকোত্তরে যখন উপনীত হবেন তখন আপনার কাছে এই বিষয়টা ধরা পড়বে, পাঠান বা প্রত্যয় সহযোগে প্রত্যয়ের সংমিশ্রণে এই চিত্তের উৎপত্তি, চিত্তের অস্তিত্ব। প্রত্যয় এর অনবস্থানে কোনো চিত্ত নাই। উপাসিকা যেটা বলল শূন্য, মানে সেখানে গিয়ে তিনি শূন্য হিসেবেই দেখবেন চিত্তকে, এখানে চিত্ত নামক কোনো কিছু নাই। প্রত্যয় সহযোগে এটা দেখা যাচ্ছে বা মনে করতেছি মাত্র, বুঝতেছি মাত্র, এটা প্রত্যয় সহযোগে, কিন্তু প্রত্যয়ের অনবস্থানে কিছু নাই, খালি। ওই কিছু নাই খালি অবস্থা যখন দেখেন, এটাকে বলা হয় লোকোত্তর চিত্ত ভাবনা। আমি বুঝাইতে পারতেছি না যে এটা, আর একটা বুঝলে সবগুলো একই। ঠিক আছে, তখন তো আসছে। তুলে ফেলছি। হ্যাঁ, বাচ্চা আসছে তো, এটা আপনার কথার মধ্যে আসছে, এটা আসছে না? ঠিক আছে, সবাই বুঝছেন? রনি বড়ুয়া বুঝছেন? এটা খুব গুরুত্বপূর্ণ। মানে এই পর্যায়ে এসে এগুলো না জানলে মানে এতদিন আমরা কি পড়ছি মানে ব্যতিক্রম হয়ে যাবে জিনিসটা। লোকোত্তর বলতে লোকের অতীত আর কি মানতে। হ্যাঁ, সব লোকের অতীতে মানে ঊর্ধ্বে উঠে যাওয়া, লোকের ঊর্ধ্বে উঠে গেছে। লোকে এটা চিন্তা করতে পারে না, এটা যে খালি, এটা যে শূন্য, এটা যে কিচ্ছু না, এটা লোকে চিন্তা করতে পারে না। হ্যাঁ ঠিক। এটা লোকোত্তরে উঠলে মাত্র ইনি দেখতে পান, এবং এটা কার্যকারণে আবির্যপাচ্যায় সাংকারা থেকে শুরু করে দ্বাদশ নিদানের কার্যকারণে এগুলো সব এভাবে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে মাত্র। সেম, হ্যাঁ বাকি সবগুলো ব্যাখ্যা সেম। তারপরে হ্যাঁ, আচ্ছা, তো টাইম শেষ হয়ে গিয়ে কই শেষ। ছন্দ অধিপতি যুক্ত শুধু অগ্রগতির উপায়, কালকে 529 পড়বো আর কি। 529। সুকুমার বাবু, আমরা তো যখন একবার চোখ বুলেছিলাম তখন এতটাও মানে ক্লিয়ার হয়নি আমাদের, হয়নি কেন? না বানতে আমরা এরকম করে পড়ি নাই তো বানতে, এরকম করে টানে গেছি যে এগুলো দেখে দেখে। না, এখনো তো টানে যাচ্ছে, এখন তো কিন্তু বিষয়টা পরিষ্কার হয়েছে। আগে না, যেমন কতগুলো পরিষ্কার হচ্ছে তো বানতে, যেগুলো দ্বন্দ্ববিজ্ঞা কি প্রবিজ্ঞায় এগুলো তো বাইর করছি, বিদায় না দিত ওখানে আটকে যেতাম। বলতে এখানে একটা কারণ আছে, এখন যখন পড়া হচ্ছে তখন এখন আপনারা বলতেছেন যে
মানে আরেকজনকে বুঝাইতে পারার জন্য চেষ্টা আছে, তখন নিজে বোঝার জন্য চেষ্টা করছেন, যখন নিজেরা আচ্ছা বলছেন। আরেকজনকে বোঝানোর চেষ্টা করলে তখন ভালো করে বোঝা যায়, নিজে ভালো করে বুঝাতে। আর এটা এর মধ্যে রিপিট হতে পারে, আমরা এমনিতে আগে যেগুলো পড়ছি আবার রিপিট পড়লে মানে আমাদের আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা এখন আমাদের সত্য। এই আত্মসংগ্রহ যখন 3 বার পড়তেছি, এখন তো আমার তৃতীয়বারের পড়ানি হচ্ছে না, তো তারপর মুখস্থ হয়ে গেছে পুরো একদম। তৃতীয়বারের মধ্যে এখন এটা মনে হচ্ছে যে আবার এটা নতুন বই। এটা বলেন, তৃতীয়বারে আপনার এরকম হচ্ছে? হ্যাঁ, তৃতীয়বারের মধ্যেও লাগতেছে যে এটা সম্পূর্ণ এটা নতুন। কি একটা ধর্ম সৃষ্টি হলো না। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করেছি। আসলে এগুলো আমরা মহা আনন্দ চিত্তে, মহা তৃপ্ত চিত্তে এই অভিধর্ম চর্চা করে চলেছি। অসাধারণ এই ক্ষণের এই 1 ঘন্টার মধ্যে আমাদের যে চিত্তগুলো উৎপত্তি হচ্ছে, এগুলো অতি প্রশংসনীয় চিত্তগুলোই আমরা উৎপন্ন করে চলেছি। এতে আমাদের যে পুনরাশি সঞ্চিত হয়েছে, পুনরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুনরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুনরাশি দান করছি। এই পুনরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।